সবাইকে আজকের লাইভ ক্লাস থেকে শুভেচ্ছা। গ্রুপে আমাদের ক্লাসের লিংক শেয়ার করা হয়েছে, সবাই ক্লাসে প্রবেশ করেন। যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যাইতে পারে। যারা যারা ক্লাসে প্রবেশ করবেন সবাই হাজিরা দেন। আপনারা সবাই কেমন আছেন? সবাই একটু কমেন্টে বলেন। লুকিং নাইস শম্ভু দাদা, RRF রেশন স্টোর, থ্যাংক ইউ। আমরা প্রতিদিন সেই রুমের মধ্যে বদ্ধ ঘরে ট্রায়াল ইন ক্যামেরা অর্থাৎ রুদ্ধদ্বার কক্ষে আমরা প্রতিদিন ক্লাস নেই, কিন্তু আজকে আমরা কি করতেছি? প্রাকৃতিক পরিবেশ। আমার পিছনে এই যে গাছপালা দেখা যাচ্ছে, সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে নির্ভেজাল এবং বিশুদ্ধ ক্লাস আজকে আমরা নেব। যে বিশুদ্ধ ক্লাসের প্রতিটি ধারা আমাদের মনে থাকবে, ঠিক এই প্রাকৃতিকভাবে আমাদের সতেজ ব্রেনে এগুলো ইন করবে। সকলকে ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা ইম্পর্টেন্ট কিছু ধারা পড়ব। আপনারা সবাই জানেন বর্তমানে ইলেকট্রিসিটি লোডশেডিং, বিদ্যুতের যে লোডশেডিং হচ্ছে সেটা কিন্তু নন স্টপ, এবং এটা কোনো ইন্ডিভিজুয়াল কোনো সময় নাই যে এই সময় থাকবে এই সময় থাকবে না। সো তারপরেও সব কিছুর মধ্যেও আমাদের পড়ালেখা কিন্তু কোনো থামাথামি হবে না। পড়ালেখা আমাদের একই গতিতে চলবে, কারণ এই বিদ্যুতের সংকট হয়তো সব সময় থাকবে না, এক সময় ঠিক হয়ে যাবে, কিন্তু আপনার যদি পড়ালেখা থেমে যায় সেটা কিন্তু আর চালু হবে না। আমাদের 5ই আগস্টে যখন সরকার পতন হয়েছিল, সেখানে তো অনেক পুলিশের লাইফ রিস্ক, কত ধরনের ডিউটি, সবাই রিস্কের মধ্যে দিয়ে ডিউটি করেছে। তো আমি কিন্তু সেই 5ই আগস্টের পরের দিন 6 আগস্ট কিন্তু আবার বই পড়া শুরু করছি, বই পড়া থামাই নাই। তো পরের দিন যখন বই পড়ে পুলিশ লাইনে অনেকেই বলছে, আরে ভাই মানুষ বাঁচে না, সরকার নাই, তুমি বই পড়ে কি হবে, বাদ দাও। তা আমি কিন্তু বই পড়া থামাই নাই। তো আজকে কিন্তু আমি প্রমোশন পেয়ে গেছি। তাই যে কোনো অবস্থায় আপনি পড়ালেখা থামাবেন না, কোনো অজুহাত চলবে না। পড়ালেখার ক্ষেত্রে কোনো অজুহাত চলবে না। অন্য কিছু বাদ দিয়ে দেন, কিন্তু পড়ালেখা বাদ দেবেন না। আশা করি আপনি পারবেন। তাহলে আমরা একটু ক্লাসে প্রবেশ করি। গত ক্লাসে আমরা আঘাত পড়েছিলাম। আঘাত দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ আঘাত, একটা হচ্ছে গুরুতর আঘাত। সাধারণ মানে কোনটা? হালকা ক্ষয়ক্ষতি, বডির হালকা ক্ষয়ক্ষতি। আর গুরুতর হচ্ছে
8 ধরনের আঘাতকে গুরুতর আঘাত বলা হবে, অর্থাৎ এই 8 ধরনের আঘাত যদি করে তখন সেইটা গুরুতর আঘাত। আর এই 8 প্রকারের বাইরে যত আঘাত সব হচ্ছে সাধারণ আঘাত। এখন 8 ধরনের কোনগুলো আপনার জানতে হবে। প্রথমে পুরুষত্বহীনকরণ, স্থায়ীভাবে 2 চোখের যে কোনো একটার দৃষ্টিশক্তি নষ্ট, স্থায়ীভাবে 2 কর্ণের 2 কানের যে কোনো একটার শ্রবণ শক্তি নষ্ট। আর একটা কি আছে, অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন, অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তি সমূহের স্থায়ী বিনাশ সাধন, হাড় বা দন্তভঙ্গ। আর একটা হচ্ছে এমন আঘাত করছেন আপনি যাকে আঘাত করা হয়েছে সে অন্তত 20 দিন, কমপক্ষে 20 দিন যদি তীব্র যন্ত্রণা ভোগ করে, তাহলে সেটা হচ্ছে এই 8 প্রকারে হচ্ছে গুরুতর আঘাত। এর বাইরে যত আঘাত আছে সব হচ্ছে সাধারণ আঘাত। এখন আঘাত 2 ভাবে করা যায়, হাত পা দিয়ে অর্থাৎ বডি দিয়ে বডির উপর আঘাত, আর একটা হচ্ছে মারাত্মক অস্ত্র দিয়ে বা অন্য মাধ্যমে। একটা লাঠি কি মারাত্মক অস্ত্র? না, তো লাঠি দিয়ে। একটা গরম পানি, সেটা কি মারাত্মক অস্ত্র? না, সেজন্য বলছে মারাত্মক অস্ত্র বা অন্যভাবে। মারাত্মক অস্ত্র অথবা অন্যভাবে এইটা এক প্রকারের, আর একটা হচ্ছে হাত দিয়ে আঘাত করা, এইটা এই 2 ভাবে। তাহলে হাত দিয়ে আঘাত করা এইটা সাধারণ, এইটা আগে যাবে। অস্ত্র দিয়ে আঘাত করা একটু ভারী, এইটা যাবে পরে। সাধারণ আঘাতও 2 ভাবে করা যায়, হাত দিয়ে একটা, আর একটা হচ্ছে মারাত্মক অস্ত্র বা অন্যভাবে। আবার গুরুতর আঘাতও 2 ভাবে করা যায়, একটা হাত দিয়ে আর একটা হচ্ছে মারাত্মক অস্ত্র বা অন্যভাবে। সবার কাছে প্রশ্ন, রহিম সাহেবের মাথার চুল ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছে, অথবা তাকে কি তার মাথা টাক করে দেওয়া হয়েছে ব্লেড দিয়ে, মাথার চুল ফেলে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে এই অপরাধটা কত ধারায় যাবে? সবাই কমেন্ট করেন। তাহলে সাধারণ আঘাত হাত দিয়ে যদি আপনি করেন তাহলে 323, সাধারণ আঘাত অস্ত্র বা অন্যভাবে যদি করেন তাহলে 324, গুরুতর আঘাত হাত দিয়ে করলে 323, গুরুতর আঘাত অস্ত্র বা অন্য মাধ্যমে করলে 326, 323, 324, 325, 324, 326। আর একটা হচ্ছে 2টা চোখ যখন স্থায়ীভাবে 2টা চোখ যখন উপড়ে ফেলা হবে, সেইটা শুধুমাত্র যাবে 326 ক ধারায়। ক ধারা। তাহলে এটা আমরা বুঝলাম। 327 ধারা এবং 329 ধারা, এই 2টা ধারা একই রকম। রিপা আক্তার, মৃদুল বিশ্বাস, শম্ভু দাদা, দুজনের আনসার সঠিক হয়েছে। এভাবে আপনাদের এমসিকিউতে কিন্তু আটকাইয়ে দেওয়ার চেষ্টা করা হবে, আপনারা কোনোভাবে আটকে যাবেন না। 327, বলপূর্বক সম্পত্তি ছিনাইয়া নেওয়া বা কোনো অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য যদি সাধারণ আঘাত করেন 327, আর যদি গুরুতর আঘাত করেন তাহলে 329। আর কোনো
অপরাধ অনুষ্ঠান করার উদ্দেশ্যে যদি কি আপনাকে বিষ প্রয়োগ করে আঘাত দান করে তখন 328। আচ্ছা, নর্মালি যদি একটা লোককে বিষ খাওয়ানো হয়, নর্মালি একটা লোককে বিষ খাওয়াইয়ে আঘাত দিলে তার শাস্তি কত ধারায় হতে পারে? অর্থাৎ কোনো অপরাধ করার উদ্দেশ্যে না, এমনিতেই একজনকে খাবারের সাথে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছে, তাহলে তার অপরাধ কত ধারায় হবে? তিনশো 28 ধারাটা আমাদের বুঝতে হবে। নর্মালি যদি কেউ বিষ খাওয়ায় আঘাত দান করে তাহলে 324 ধারা, কিন্তু অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে যদি বিষ খাওয়ানো হয়, অনেক ঘরে চুরি করার আগে তাদের ঘরের খাবারে বিষ মিশাই রাখে, সেই খাবার খেয়ে সবাই অজ্ঞান হয়ে ঘুমিয়ে থাকে, তারপর সেই ঘরে চুরি করা হয়। এটা কি অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে যখন আপনার এই বিষ প্রয়োগ করে আঘাত দেওয়া হবে তখন হবে 328। আর যদি নর্মালি বিষ প্রয়োগ করে কোনো আঘাত দেয় তাহলে 324। আর এই বিষ প্রয়োগ করে যদি মেরে ফেলা হয়, যাকে বিষ প্রয়োগ করা হয়েছে সে যদি বিষ খেয়ে মারা যায় তাহলে কত ধারায় হবে? মারা গেলে হবে খুন হবে, 302 ধারায় অপরাধ। 324, 328, 302 এই তিনটার ক্রস ভেরিফাই পাইছেন আপনারা? এগুলো কানেক্টেড করতে হবে। আজকে আমরা 330 থেকে 338 পর্যন্ত পড়ব। মাত্র 4-5টা ধারা গুরুত্বপূর্ণ। 330 ধারা, সবাই একটু মনোযোগী হন। আচ্ছা, পুলিশ আগে নাকি সাধারণ মানুষ আগে বলেন তো? ক্ষমতা কার বেশি? পুলিশের ক্ষমতা বেশি নাকি সাধারণ মানুষের ক্ষমতা বেশি? পুলিশের ক্ষমতা বেশি। তাহলে পুলিশ আগে পাবলিককে মারবে, তারপর পাবলিক পুলিশকে মারবে। এখন আমরা ধারায় সেগুলো দেখব। যেহেতু পুলিশের ক্ষমতা বেশি তাই আগে পুলিশ পাবলিককে মারবে। 330 ধারায় বলপূর্বক স্বীকারোক্তি আদায় বা সম্পত্তি প্রত্যর্পণে বাধ্য করার জন্য সাধারণ আঘাত। অনেক সময় আমাদের কাছে আসামি ধরা পড়ে, ধরা পড়ার পরে আসামিরা কিন্তু সহজে স্বীকার করতে চায় না তাদের দোষ। তখন এই ধ্রুব রাজ নামে এক পুলিশ অফিসার, এসআই নিরস্ত্র, তিনি কি করছে? এই আসামিকে জোর করে আঘাত করে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করতেছে। তুই স্বীকার কর। তাকে বিভিন্ন ধরনের সেফটি পিন দিয়ে ছিদ্র করতেছে, তাকে পুশ করতেছে তার আঙ্গুলে, তারপরে তাকে লাঠি দিয়ে মারতেছে, তারপর তাকে গরম জল দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে। শক দিয়ে জোর করে আঘাত করে স্বীকারোক্তি যদি আদায় করে, আর এই আঘাতটা যদি ওই যে 8 প্রকারের অর্থাৎ গুরুতর আঘাত যদি না হয়, জোর করে স্বীকারোক্তি আদায়ের সময় জোর করে আঘাত করে স্বীকারোক্তি আদায়ের সময় এই আঘাতটা যদি সাধারণ আঘাত হয়
তাহলে তার শাস্তি 330, আর এই আঘাতটা যদি গুরুতর হয় তাহলে তার শাস্তি 331। বোঝা গেছে? আসামিকে ভয় দেখাইয়া তার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করতেছেন, অর্থাৎ সম্পত্তি প্রত্যর্পণে বাধ্য করতেছেন, সম্পত্তি দেওয়ার জন্য অথবা টাকা পয়সা দেওয়ার জন্য জোর করে টাকা পয়সা দিচ্ছে না। আপনি যদি সাধারণ আঘাত করেন তাহলে 330, গুরুতর আঘাত করলে 331। তাহলে বলপূর্বক স্বীকারোক্তি আদায় এটা কে করতে পারে বলেন তো? এই ধরনের কাজ কারা করে? হয় পুলিশ, নইলে কাস্টমসের রাজস্ব কর্মকর্তা, এরা করে। অর্থাৎ অপরাধীর কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হবে নরমালি, তাকে আঘাত করে নয়। যখন আপনি বলপূর্বক আঘাত করে স্বীকারোক্তি আদায় করবেন, এই আঘাতটা যদি সাধারণ আঘাত হয় তাহলে 330, গুরুতর হইলে 331। তাহলে পুলিশ পাবলিককে মারতেছে 330-31-এ, অর্থাৎ আসামিকে মারতেছে। এইবার পাবলিক একটু পুলিশের উপরে আঘাত করবে 332-333, 332-333। পাবলিকে ভাবলো এত সময় আমাদের উপর টর্চার করলেন, এবার আমরাও আপনাদেরকে একটু আঘাত করব, পাল্টা আঘাত করব। সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দান করার জন্য যদি সাধারণ আঘাত করা হয় 332, আর গুরুতর আঘাত করা হলে 333। আপনি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতেছেন, আপনাকে যদি আঘাত করা হয় তাহলে যদি আবার কারেন্ট চলে গেছে, তাহলে আপনি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের কালে যদি আপনাকে সাধারণ আঘাত করে তাহলে 332, আর গুরুতর করলে 333। সরকারি কর্মচারীকে, এখন আপনি একজন পুলিশ, আপনি ছুটিতে গেছেন, তখন আপনি একজনের সাথে মারামারি করছেন, আপনি কোনো একটা কাজ করতে গেছেন, তাদের পারিবারিকভাবে তারা আপনাকে আঘাত করছে, তাহলে কি সেই 332-33 ধারা আসবে না? তাহলে এখানে আপনার মাথায় রাখতে হবে, সরকারি কর্মচারীকে সরকারি কর্তব্য সম্পাদনকালে, অর্থাৎ অন ডিউটি, সরকারি কর্মচারীকে সরকারি কর্তব্য সম্পাদনকালে সেটাকে বাধা প্রদান করার জন্য কেউ যদি আঘাত করে তাহলে সাধারণ আঘাত করলে 332, গুরুতর আঘাত করলে 333। এখন আমি যদি বলি যে ক নামক সরকারি কর্মচারীকে সরকারি কর্তব্য পালনে খ নামক ব্যক্তি বাধা দিয়েছে এবং ইভেন এমনকি আঘাতও করেছে, মনে করেন সাধারণ আঘাত করেছে, এক্ষেত্রে ক্ষয়ের শাস্তি কত ধারায় হবে বলেন তো? আপনি ক নামক সরকারি কর্মচারী, আপনি ওয়ারেন্ট তামিল করতে গেছেন, তখন এই মোর্শেদ নামক এক আসামিকে আপনি ওয়ারেন্ট তামিল করতে, অর্থাৎ গ্রেপ্তার করতে গিয়েছেন। এখন আপনাকে মোর্শেদ কি করলো? আপনার এই কাজে বাধা দিল, আপনার সাথে ধস্তাধস্তি অর্থাৎ সাধারণ আঘাতও করলো। এক্ষেত্রে মোর্শেদের শাস্তি কত ধারায় হবে? আপনারা একটু কমেন্ট করেন তো দেখি কি কি বুঝছেন এতদিন পরে। মোর্শেদকে আপনি ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার করতে গেছেন,
মোর্শেদ আপনাকে কি করলো, প্রথমে গ্রেপ্তারে বাধা দিল, পরে আপনার সাথে ধস্তাধস্তি আপনাকে আঘাত করলো, আঘাত করে পালিয়ে গেল, আপনি তাকে ধরতে পারলেন না, তাহলে এর শাস্তি কত ধারায় হবে? দেখি একজন ব্রিলিয়ান্ট, দেখি তো কে পারে। আপনার কিন্তু এভাবেই প্রশ্ন আসবে। তাহলে আপনারা শোনেন, প্রথমে মোর্শেদ সরকারি কর্মচারীর সরকারি কাজে বাধা দিয়েছে। শম্ভু দাদা, এই যে একটা ধারা যদি আপনি দিয়ে আসেন তাহলে আপনি কিন্তু বেশি নাম্বার পাবেন না, কখনোই আপনাকে একটা ধারা দিয়ে প্রশ্ন করা হবে না। মোর্শেদ নামক আসামিকে আপনি গ্রেপ্তার করতে গিয়েছেন, প্রথমে সে গ্রেপ্তারে বাধা দিয়েছে, তারপর আপনাকে সাধারণ আঘাত করেছে, পরে সে পালিয়ে গিয়েছে। তাহলে এখন আমি বলি, আপনারা দেখেন, আপনাদের মানে অবাক হয়ে যাবেন, এত কিছু ফুল না বেশি নাম্বারটা কিভাবে আসে। তাহলে প্রথমে মোর্শেদ সরকারি কর্মচারীর সরকারি কাজে বাধা দিয়েছে, এটা দণ্ডবিধির 186 ধারায় আছে, সবাই গিয়ে দেখেন 186 সরকারি কাজে বাধা। এরপরে মোর্শেদ কি করলো, সাধারণ আঘাত করছে 332, তারপর সে গ্রেপ্তারে বাধা দিয়ে পালিয়ে গেছে 224 ধারা। তাহলে 186, 224, 332, এই তিনটা ধারা যারা দিতে পারবেন তাহলে তারা ফুল মার্ক। আপনাকে বুঝতে পারতেছেন আপনাদের কিভাবে আটকাই দেবে? যারা শুধু 332 দিয়ে আসবেন কাজ হবে না, হবেন। তো এইভাবে কিন্তু আমাদের পড়তে হবে, ঠিক আছে? এইভাবে কিন্তু আমাদের সবসময় পড়তে হবে। এবার যারা বেশি ধারা দিতে পারবেন তারা কিন্তু বেশি মার্ক পাবেন। এখন জেনে শুনে যদি আপনাকে কেউ, জেনে শুনে একজন আরেকজনকে যদি আঘাত করে জেনে শুনে, তাহলে শাস্তি বেশি হয়। কিন্তু এমন একটা পরিস্থিতি হইল, কেউ যদি উত্তেজনা পায়, উত্তেজনাবশত আপনার কাছ থেকে কোনো একটা উত্তেজনা পাওয়ার পর যদি আপনাকে কেউ আঘাত করে, তাহলে তার শাস্তি ঠিকই হবে, কিন্তু সেটা একটু কম হবে। 334, 335 ধারায় বলা হয়েছে, উত্তেজনাবশত একজন যদি আরেকজনকে সাধারণ আঘাত করে তাহলে 334, আর উত্তেজনাবশত যদি গুরুতর আঘাত করে তাহলে 335। এখন সত্যজিৎ বিশ্বাস এবং ধ্রুবরাজ, এই দুইজনে কথা কাটাকাটি চলতেছে। এক পর্যায়ে সত্যজিৎ বিশ্বাস ধ্রুবরাজকে বলে ফেলল যে মনে করেন একটা বাজে কথা বলে ফেললো, অথবা এমন একটু উত্তেজনামূলক কথা বলে ফেললো যে তোমার বউকে সেদিনও দেখছি অমুকের সাথে, অথবা যে তোমার তো স্বভাব ভালো না, তুমি তো সেদিনও চুরি করেছো। এটা শুনে রেগে মেগে আগুন ধ্রুবরাজ কি করলো, তখন তাকে আঘাত করলো। এখন সত্যজিৎ বিশ্বাস ধ্রুবরাজকে উত্তেজনা দিয়েছে, ধ্রুবরাজ কি করলো, সত্যজিৎ বিশ্বাসকে কিছু বলল না, গিয়ে সত্যজিতের যে ছেলে আছে তাকে মারধর করলো। তাহলে এইটা কেমন হবে বলেন তো?
তাহলে এইটাই কি সে 334-35-এ কম শাস্তি পাবে, নাকি ওই 323-24-এ বেশি শাস্তি পাবে বলেন তো? তাই এখানে বলা হয়েছে যে উত্তেজনা প্রদান করবে, আপনি যদি তাকে সাধারণ আঘাত বা গুরুতর আঘাত করেন উত্তেজনার বশে, তখন আপনি 334-335-এ কম শাস্তি পাবেন। তখন এটা আর কি বিচার করা হবে, বোঝার চেষ্টা করা হবে যে উত্তেজনার ফলেই ব্যাপারটা হয়েছে। বিচারের সময় এটা বিবেচনা করা হবে। কিন্তু সত্যজিৎ আপনাকে উস্কানি দিল, আপনি ওই উস্কানি পাইয়া ওইখান থেকে একার হুড় হুড় করে হেঁটে গেলেন, গিয়ে বাড়ি গিয়ে সত্যজিতের ছেলেকে মারলেন, তাহলে তখন কিন্তু আপনি এই রেহাইটা পাবেন না। এগুলা দিয়েও আপনাদেরকে এমসিকিউতে আটকাইতে পারে। খনামক ব্যক্তিকে যে কোনো কার্যের মাধ্যমে উত্তেজনা প্রদান করলো, খনামক ব্যক্তি উক্ত উত্তেজনা পেয়ে কনামক ব্যক্তির বাড়িতে গিয়ে তার ছেলেকে মনে করেন একটা সাধারণ আঘাত করলো। এখন আপনি ওই যে উত্তেজনা বশত দেখেই তো আপনার মধ্যে উত্তেজনা চলে আসবে, ইয়েস 334, ইয়েস আপনি তো উত্তেজিত হয়ে যাবেন, এটা তো আমি পারি। তাই উত্তেজনা দেখলেই কিন্তু উত্তেজিত হওয়া যাবে না। এটা বিবেচনা করতে হবে যে যিনি উত্তেজনা দিয়েছে তাকে যদি উত্তেজনার বশে আঘাত করা হয় তাহলে 334-35-এ রেহাই পাবে। সাধারণ আঘাত করলে 334 উত্তেজনা পেয়ে, আর গুরুতর আঘাত করলে 335। এই দুইটা ধারায় শাস্তি কম হয়। আর জেনে শুনে নর্মালি যদি কাউকে আঘাত করা হয়, সাধারণ আঘাত হাত দিয়ে করলে 323, মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমে করলে 324, গুরুতর আঘাত হাত দিয়ে করলে 325, মারাত্মক অস্ত্র বা অন্য কোনো কিছু দিয়ে করলে 326। আর দুইটা চোখ যখন উপড়াইয়ে ফেলা হবে দুইটা, তখন 326 / ক ধারা। আজকের ক্লাসের লাস্ট ধারা 338 / ক। 338 / ক এই ধারাটা আপনারা মুখস্থ রাখবেন। রাজপথে বেপরোয়া যান বা ঘোড়া অশ্ব চালাইয়া যদি আপনি কারো গুরুতর আঘাত করেন, আপনি দ্রুত গতিতে মোটর সাইকেল চালাইয়া, রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া, অটোরিক্সা চালাইয়া, বাস চালাইয়া, ট্রেন, যে কোনো কিছু চালাইয়া যদি কারো গুরুতর আঘাত দেন আপনি, তখন আপনার নামে মামলা হবে 338 / ক ধারায়। আমরা 279 ধারা পড়েছিলাম, সেখানে পড়েছিলাম বেপরোয়াভাবে রাজপথে গাড়ি ঘোড়া চালাইলে, অর্থাৎ সেখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় নাই, মানুষের মধ্যে একটা অশান্তি মানে ভয় কাজ করছে। এই ছেলে অল্প বয়সী কিছু ছেলে বান্ধবকে মোটর সাইকেল টানে ভুম ভুম ভুম, আর ওভার স্পিডে অনেক দ্রুত গতিতে চালাই, যায় আবার আসে, যায় আবার আসে। যেসব এলাকায় ব্রিজের উপর ঈদ পালন হয়, ঈদের দিন যেসব এলাকায় ব্রিজে অনেক লোক আসে, ওই ব্রিজের উপরে ওই দিন কিছু পোলাপান মোটরসাইকেল নিয়ে আসে, ভুম ভুম খালি জোরে চালাইয়ে যায় ওপারে, আবার এপারে আসে, মানে হুদাই কোনো কাজ নাই। এখন ব্রিজের উপরে অনেক লোক ঈদ উদযাপন করতেছে, এই ব্রিজে তখন কয়েকটা ছেলেপান ভুম ভুম করে গাড়ি টেনে যাচ্ছে আবার আসছে, ওপার যাচ্ছে আবার এবার আসছে। এই মানুষগুলোর মধ্যে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয় যে ওরা যেভাবে মোটরসাইকেল চালাচ্ছে যে কোনো সময় গায়ে উঠে যেতে পারে। এখনো কিন্তু গায়ে ওঠে নাই। যদি গায়ে না ওঠে অর্থাৎ আতঙ্ক তৈরি হয়, এটাই তো গণ উপদ্রব। যদি আতঙ্ক তৈরি হয়,
এখনো ঘটনাটা ঘটে নাই, তাহলে 279। আর যদি ঘটনা ঘটে যায়, কারো গায়ের উপরে উঠে যায়, তাহলে 338 সঠাইপেন ক। একটা এমসিকিউ দিল, ক নামক ব্যক্তি রাজপথে বেপরোয়া বা ওভার স্পিডে মোটরসাইকেল চালিয়ে কি করলো, জনমনে অশান্তি সৃষ্টি করলো অথবা ভীতির সৃষ্টি করলো, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে জেনেও দ্রুতগতিতে চালাইয়ে সে মানুষের মনে অশান্তি সৃষ্টি করলো। এক্ষেত্রে তার অপরাধটি পেনাল কোডের কত ধারার আওতায় পড়ে? তাহলে 338 সঠাইপেন ক। এটাতেও আছে রাজপথে বেপরোয়াভাবে গাড়ি চালানো। 279 সেটাতেও আছে রাজপথে বেপরোয়াভাবে গাড়ি চালানো, কিন্তু 279-তে এখনো অ্যাক্সিডেন্ট হয় নাই, কিন্তু 338 সঠাইপেন ক, এইটা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাহলে আমরা যে পড়েছিলাম 319 থেকে 338 পর্যন্ত সবই যে আঘাতের দ্বারা, যদি আঘাত দিয়ে ফেলে তাহলে 338 সঠাইপেন ক, আর যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় তাহলে 279 ধারায় গণ উপদ্রব বলে গণ্য হবে। তাহলে আমরা একটু রিভিশন দিই। 330 ধারা স্বীকারোক্তি, জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করার জন্য অথবা সম্পত্তি বা টাকা পয়সা প্রদানে বাধ্য করার জন্য যদি কেউ সাধারণ আঘাত করে, যে বল তুই স্বীকার কর তুই চুরি করছো, এটা নির্দোষ লোক, সন্দেহভাজন অজ্ঞাতনামা মামলা হয়েছে, সেখান থেকে ধরে এনে পুলিশ মনে করেন তাকে চার্জ করতেছে, মারধর করতেছে, বল তুই স্বীকার কর তুই চুরি করছো, কর স্বীকার কর। ও তো বলে স্যার আমি ছিলামই না, তুই স্বীকার কর। এই জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের জন্য যদি আপনি সাধারণ আঘাত করেন তাহলে 330, আর যদি গুরুতর আঘাত করেন তাহলে 331। 330-31 পুলিশ পাবলিককে মারল, এবার পাবলিক একটু পুলিশকে টর্চার করবে। 332-333 সরকারি কর্মচারীর সরকারি কাজ করার সময়, পার্সোনাল কাজ করার সময় না, কিন্তু সরকারি কর্মচারীর সরকারি কাজ করার সময় যদি তাকে বাধা প্রদান করে অথবা সাধারণ আঘাত করে, সরকারি কাজে বাধা প্রদান করায় আঘাত যদি সাধারণ আঘাত করে তাহলে 332, আর গুরুতর আঘাত করলে 333। এবারে একটা লোক উত্তেজনা পাইছে, আপনি এমন কিছু বললেন করলেন বা এমন একটা ডেমো দেখাইলেন যে এই দেখ, ঠিক আছে, শেখ হৃদয় একটা অল্প বয়সী ছেলে, খুবই ইয়াং, তার শরীরে হরমোনগুলো টকবক করছে। সে কি করলো, একদিন হরমোনের প্রভাবে পাশের বাসার ভাবিকে তার প্রাইভেট কিছু অপ্রয়োজনে খালি তার সামনে শো করলো। ভাবি তো প্রচণ্ড রেগে গেল, শালার বেটা, আমি কি দেখতে চাইছি তুই আমাকে দেখে তুই আমাকে অপমান করতেছ। তখন কি করলো, হাতের কাছে যা পেলো সেটা নিয়ে এসে আঘাত করলো। এখন শেখ হৃদয় বলছে আমারে মারছে, ভাবি মারছে। ভাবির বিরুদ্ধে মামলা হবে।
কিন্তু ভাবি কি নর্মালি মেরেছে? তখন ভাবি ডিফেন্স নেবে 334 ধারায়, যে স্যার ও আমাকে এমন কিছু একটা ডেমো দেখাইছে যার ফলে আমি উত্তেজিত হয়ে গেছি, আমার মন খারাপ হয়ে গেছে, আমি রাগ হয়ে গেছি, তখন আমি ওকে এই সাধারণ আঘাত করছি। যদি সাধারণ আঘাত করে 334, আর যদি গুরুতর আঘাত করে 335 ধারায় শাস্তি কম হবে। আর একটা লাস্টের ধারাটা 338-এর ক, যদি দ্রুত গতিতে গাড়ি ঘোড়া চালাইয়া যদি আপনি গুরুতর আঘাত করে ফেলেন তাহলে 338-এর ক ধারায় মামলা হবে। আজকের ক্লাস এ পর্যন্ত। বিদ্যুৎ সংকট, পড়ালেখা কেউ থামাবেন না, পড়ালেখার প্রতি ভালোবাসা রাখবেন এবং এই ধারাগুলো রিভিশন দিবেন। আগামী ক্লাসের আমন্ত্রণ রইল।